বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। এই মাসের শেষের দিকে বা সেপ্টেম্বর মাসের প্রথমে নির্বাচন কমিশন যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী মোটামুটি এটা ঠিক যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ আর রিভিশন অর্থাৎ বিশেষ যে সমীক্ষা, ভোটার তৈরির যে বিশেষ সমীক্ষা, সেই সমীক্ষা শুরু হবে। আর সেই সমীক্ষা শুরু হওয়ার আগে তৃণমূল কংগ্রেস যেভাবে মাঠে নেমেছে, সেটা যেমন একদিকে বিজেপিকে কাঠগড়ায় তুলেছে যে কমিশন বিজেপির হয়ে কাজ করছে, নানান কথা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিন্তু শুধু এতে তারা কিন্তু বসে নেই। গত মঙ্গলবার বিভিন্ন ব্লক স্তরের, পুরসভা স্তর এবং শহরের বিভিন্ন নেতা নেত্রীদের সঙ্গে, বিধায়ক, কাউন্সিলর, সাংসদদের সঙ্গে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল বৈঠক করেছে এবং তাতে কিন্তু তৃণমূলের এই এসআইআর হবে ধরে নিয়ে তারা কিন্তু তাদের স্ট্র্যাটেজি সাজিয়ে নিয়েছে এবং সেই স্ট্র্যাটেজিটা খুব সুন্দর। বা কি সেটা যদি দেখা যায় যে কি স্ট্র্যাটেজি, প্রথমত হচ্ছে এবারে যেটা হবে যে 2001 সালে, যেটা আমাদের 2002 সালে যে বিশেষ সমীক্ষা হয়েছিল ভোটারদের, তো সেই অনুযায়ী কিন্তু এবারে সেটাকে ধরে এই 2025 সালে নতুন ভাবে আবার ভোটার লিস্ট তৈরি হবে বা যাচাই হবে। এবার বুথ স্তরে প্রস্তুতি, পরিচয়পত্র যাচাই আর এজেন্ট নিয়োগের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে তৃণমূল এখন অনেকটা এগিয়ে। এবার তাদের স্ট্র্যাটেজিটা কি? প্রথমত যে এইবারে যেটা বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব কমিশন নামার আগেই তৃণমূলের এই সমস্ত যারা রয়েছেন বিধায়ক, কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য, তাদেরকে বলা হয়েছে যে সমস্ত এলাকায়, সমস্ত বুথের মধ্যে যারা এজেন্ট, তারা যেন এখন থেকেই সমস্ত বাড়িতে বাড়িতে যায় এবং সবার পরিচয়পত্র, রেসিডেন্ট সার্টিফিকেট কি আছে না আছে সেগুলো দেখে নেয়। যদি কারো কোনো ডকুমেন্টে সমস্যা থাকে তাহলে সাথে সাথে সেটা কিন্তু জানাতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাস্ট্রেটের অফিস বা সুব্রত বক্সিকে জানাতে বলা হয়েছে। ফলে যেটা হবে যে যদি কারোর রেসিডেন্সিয়াল কোনো সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়ার ব্যবস্থাও কিন্তু করে দেওয়া হবে। সেটা যেমন একদিকে, তেমনি আরেকটি বিষয় হচ্ছে এইবারে যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হবে, বিশেষ যে সমীক্ষা হবে, সেই সমীক্ষায় ইআরও বা বিএলও যারা যাবেন, বাড়ি বাড়ি যাবেন, তাদের সঙ্গে কিন্তু যাবেন হচ্ছে বিভিন্ন দলের যারা বুথে থাকেন বা বুথ কর্মীরা যারা, তারাও থাকবেন। এখন যদি দেখা যায় যে এই রাজ্যের এখনো পর্যন্ত 80,000 বুথ রয়েছে, যদিও এই বুথটা কিন্তু এবার বাড়বে। এবার যদি দেখা যায় যে প্রতি বুথের জন্য সমস্ত রাজনৈতিক দলকে বিএলএ তথা বুথ লেভেল এজেন্ট, বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট, যারা ভোটের দিনে বসে ভোটটা করায়, সেটা কিন্তু নিয়োগ করতে হবে প্রত্যেক দলকে। এবারে আমরা যদি দেখি যে বিগত নির্বাচনগুলিতে, সেটা লোকসভা হোক বা তার আগের বিধানসভা নির্বাচন হোক, সব ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে প্রতিটা বুথে তৃণমূল লোক দিতে পারে, একজন কেন একাধিক দিতে পারে, প্রয়োজনে 10 জনকে দিতে পারে, তৃণমূলের কোনো সমস্যা নেই। কিন্তু বিজেপি, আমরা দেখেছি ইলেকশনের সময় অনেক বুথে কেন প্রায় 60 থেকে 70% বুথে বিজেপির কোনো এজেন্টই থাকে না। এখন প্রশ্ন হলো যে সিপিএম হয়তো কিছু বুথে দেবে, কিন্তু সব জায়গায় দেওয়াটা সম্ভব নয়। এইখানটাতেই প্রশ্ন যে আমরা যেমন দেখি অনেক জায়গাতে সাজানো এজেন্ট বসিয়ে রাখা হয়, ভয় টয় দেখিয়ে সবকে বার করে দিয়ে তৃণমূলের লোকও বসে আছে, হয়তো তাদের মধ্যে কেউ বলছে আমি তৃণমূল, ও বলছে আমি বিজেপি, ও বলছে আমি সিপিএম, মানে এইভাবেও দেখা যায়।
তো সেইখানে যদি দেখা যায় যে এই তৃণমূলের এজেন্টরাই বিরোধী দলের এজেন্ট হয়ে বিএলও হয়ে তাদের সঙ্গে ঘুরছেন, সেক্ষেত্রে অ্যাডভান্টেজ কিন্তু তৃণমূলের। এবারে আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে যে বিহারে যে হয়েছে তাতে দেখা যাচ্ছে 65 লক্ষ লোক বাদ গেছে। তিনটে বিষয়, তাদের মধ্যে প্রায় 34 লক্ষের কাছাকাছি বলেছে মৃত ভোটার। এক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মৃত ভোটার এটা কিন্তু একটা মানে তৃণমূলের কাছে একটা কিন্তু একটা বড় ভোট ব্যাংক। এবং আমরা সমাজ মাধ্যমে কদিন ধরে দেখছি কেউ কেউ এসে বলছে, আচ্ছা আমার ওই ভোটটা হয়ে গেছে, বললো হ্যাঁ ওটা তো হয়ে গেছে, কান্না জুড়ে দিচ্ছে যে আমার তো এটা দাদু ছিল, আমার ঠাকুমা ছিল, এই একটা দিনই ভোট দিতে আসেন, কি করে ভোট দিয়ে চলে গেল, এরকম মানে আমরা ট্রোল দেখেছি। তো সেই জায়গা থেকে এই ভুতুরে ভোটার যেটা বলা হয়, মৃত ভোটার, ভুতুরে ভোটার, ভুতুরে ভোটার কিন্তু এটা কিন্তু একটা বাদ যাবে, এটা ঠিক। এবং এইখানে সিপিএম একটা অভিযোগ করেছে যে শুধু কলকাতাতেই 37,000 ভুতুরে ভোটার রয়েছে। যদি সত্যি সত্যি তা হয়, তাহলে এখন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত থেকে পুরসভা সমস্ত জায়গাতেই কিন্তু ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়। ফলে বিগত যে 20 বছরে কে কোথায় মারা গেছে সে ডকুমেন্টেশন কিন্তু সমস্ত পুরসভার কাছেও আছে, বাড়ি বাড়িতে তো পাওয়া যাবে। তাহলে কমিশন যদি চায় স্পেশাল এই ইন্টেন্সিভ রিভিশনের সময় সেই ডকুমেন্টেশন গুলো তারা ব্যবহার করতে পারে, এবং তাতে মৃত ভোটারদের চিহ্নিত করা অনেক সহজ হবে। আর এইখানটাতেই প্রশ্ন, যেটা আগে আমি বলছিলাম, যে বিজেপি এই যে এতগুলো যে এজেন্ট দেওয়া, অর্থাৎ বিএলও যেটা বুথ লেভেল এজেন্ট, বিএলএ যেটা বুথ লেভেল এজেন্ট, সেইখানটাতে কিন্তু বিজেপি 30% যদি না দিতে পারে, তারা এক্ষেত্রে কমিশনের উপর নির্ভরশীল তারা। এবং তাদের কথায় যে ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং বিএলওদের মাথায় রাখতে হবে, ভোটার তালিকার সংশোধনের সময় কোথাও অনিয়ম হলে তাদের এই দায় দিতে হবে। অর্থাৎ বিজেপি এই কথা বলে দায় সারছে, কিন্তু আদৌ তৃণমূল যে স্ট্র্যাটেজিটা ইতিমধ্যে সাজিয়ে নিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক মিলে যে স্ট্র্যাটেজি সাজিয়েছে, সেই স্ট্র্যাটেজিতে আদৌ কি বিজেপি হালে পানি পাবে? এই জায়গাটাতেই আবার আমরা যদি একটু দেখি, গত কয়েকদিন আগে আনন্দবাজার পত্রিকায় একটি রিপোর্ট বেরিয়েছিল, যেটা সন্দীপন চক্রবর্তী রিপোর্টটা করেছিলেন। এবং তাতে বলছেন যে 2001 সালে 2 সালে যে বিশেষ সংশোধনী হয়েছিল, তাতে কিন্তু 24 লক্ষ লোক বাদ গিয়েছিল। এবং তার হেডিংটা এরকম যে নিঃশব্দ সমীক্ষায় বাদ ছিল 24 লক্ষ। এবং তাতে কিন্তু লাভবান হয়েছিল, মানে এনডিএ ক্ষমতায় ছিল, কিন্তু তারপরে দেখা গেছে তার পরের ভোটে সে এনডিএ ক্ষমতায় আসেনি। আমি এখান থেকে কয়েকটা অংশ বলছি, যে সেই সময় 24 লক্ষ নাম বাদ গেছিল। এবারে যেমন শুধু বিহারেই বাদ গেছে 64-65 লক্ষ প্রায়, সেখানে 2002 সালে এই বাংলাতে কিন্তু 24 লক্ষ লোকের নাম বাদ গেছিল, এবং নিঃশব্দে, তা নিয়ে কোনো হইচই হয়নি। আর সেখানে এই বিশেষ সংশোধনের পরে তখন ভোটার সংখ্যা ছিল 4,58,00,000। অর্থাৎ 4,82,00,000 ভোটার ছিল, তার থেকে 24 লক্ষ বাদ গিয়ে 2002 সালে মৃত ও স্থানান্তরিত ভোটারদের কথা বলা হয়েছিল, 24 লক্ষ বাদ গেছে। এবার 2001 সালের সেপ্টেম্বর থেকে 2002 সালের জানুয়ারি, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অর্থাৎ 5 মাস এই সমীক্ষা চলেছিল। আর এই সমীক্ষা চলাকালীন কিন্তু সেভাবে কোনো বড় গন্ডগোল বা কিছু কিন্তু ঘটেনি। প্রশাসনিক ও রাজনৈতিক মহল সেই সময়কার যারা রয়েছেন, যে সেই সময় অর্থাৎ 2001-2 সালে যেটা হয়েছিল সেপ্টেম্বর থেকে, তখন কিন্তু এখন যেমন 2025 সালে যে স্পেশাল এসআইআরটা হচ্ছে, সেটা যেমন ইলেকশনের আগে 2026 লোক নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের, তখন কিন্তু 2001 সালের
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেছিল, তারপরে কিন্তু এটা হয়েছিল, এবং তখন কিন্তু বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 2001 সালের বিধানসভা ভোট মিটে যাওয়ার কয়েক মাস পরে কিন্তু এই বিশেষ যে সমীক্ষা সেটা কিন্তু হয়েছিল। আর আরেকটা বিষয়, সেই সময় আনন্দবাজার রিপোর্টে যেটা বলছে যে তখন কিন্তু এত কাগজপত্রের ঝঞ্ঝাট রাখা হয়নি, রেশন কার্ডের মতো সহজ স্বীকৃত নথি দিয়ে কাজ করা যেত। এবং তখনকার যিনি সিইও ছিলেন, রাজ্যের তদানীন্তন মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও সব্যসাচী সেন, তিনি কিন্তু বলছেন, আনন্দবাজার রিপোর্টে যা আছে, যে তখনও কিন্তু বেশ কিছু ওই সময় অনেক জাল ভোটার বা পরিচয়পত্র ধরা পড়েছিল। এবারে ওই যেটা বলছিলাম যে এত হইচই, এত কিছু হচ্ছে, কেন্দ্রের ক্ষমতায় বিজেপি, তৃণমূল অভিযোগ করছে যে বিজেপির হয়ে দালালি করছে নির্বাচন কমিশন। সেবারেও কিন্তু ক্ষমতায় ছিল এনডিএ সরকার, এখনো ক্ষমতায় এনডিএ সরকার, এবং এনডিএ সরকারের নেতৃত্বেই কিন্তু সেই বিশেষ সমীক্ষা হয়েছিল। এবং সেই সমীক্ষায় যেটা দেখা যাচ্ছে যে 2003 সালের, যেহেতু 2002 সালের ভোটার তালিকাকে এবার ধরেছে কমিশন, বিহারে যেমন 2003 ধরেছে, তারপরে সেই সময় কিন্তু ভোটে ভরাডুবি হয়েছিল এনডিএ জোটের। আর এই বাংলায় 2004 সালে তখন লোকসভা নির্বাচন হয়েছিল, মানে বিশেষ সমীক্ষার পরে যে নির্বাচন হয়েছিল সেটা ছিল লোকসভা নির্বাচন। এখন যেমন বিধানসভা হচ্ছে, তখন ছিল লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনে তৃণমূলের সাংসদ সংখ্যা দাঁড়িয়েছিল একজন, সেটি ছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতা থেকে মাত্র একটি আসনে জয়লাভ করেছিলেন। আমি যদি খুব ভুল না করি, সেই সময় সম্ভবত তৃণমূল 8টি আসন জয়লাভ করেছিল বাংলা থেকে। তারপরে 2004 সালে লোকসভা নির্বাচনে মাত্র একটি আসন পেয়েছিলেন, সেটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে যে 2001 সালের ফেব্রুয়ারি মাসে যে জনগণনা হয়েছিল, তাতে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া ও বীরভূমে জনসংখ্যার হার অত্যধিক বৃদ্ধি পেয়েছে বলে ধরা পড়েছিল। আর অনুপ্রবেশের অভিযোগে কিন্তু তখন সরব ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী, অর্থাৎ তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অনুপ্রবেশের অভিযোগ যেহেতু উঠেছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বলেছিলেন, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপও ঢুকছে কিনা নজর রাখা হচ্ছে, সন্ত্রাসের প্রশ্নে কড়া হাতে মোকাবিলা করা হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আদবানি, এবং এআইসিসির তরফে প্রধান মুখপাত্র জয়পাল রেড্ডি, তারা সকলে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের কথাকেই সমর্থন করেছিলেন। আর তখন বাংলাদেশে ছিল খালেদা জিয়ার সরকার। তখনও, মানে এখন খালেদা জিয়া যে সরকার নেই, ইউনিসেফ অন্তর্বর্তী সরকার চলছে, সংখ্যালঘু হিন্দুদের উপরে বাংলাদেশে নির্যাতন হচ্ছে। বহু আওয়ামী লীগ বাঙালি মুসলমান তারা দেশ ছাড়া হয়েছেন, তারা কোথায় গেছেন? এবং বঙ্গে এসছেন, নাকি ত্রিপুরায় গেছেন, নাকি আসামে গেছেন, নাকি গুজরাটে গেছেন, যেটা নিয়ে এখন হইচই হচ্ছে। 2001 সালে, এই সময়ে 2001 সালে তখন কিন্তু এই বাংলাদেশে খালেদা জিয়া সরকার এসেছিল এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছিল, কিন্তু আনন্দবাজারের রিপোর্ট বলছে। এবং তখন বনগাঁ সীমান্ত দিয়ে প্রায় 132টি হিন্দু পরিবার চলে এসেছিল। এবং কেন বামফ্রন্ট শরণার্থীদের সাহায্য করবে না, তাই নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন 2001 সালের 18 নভেম্বর। এর মধ্যে চলছিল ভোটার তালিকা সংশোধনের কাজ, এবং একদিকে তখন কিন্তু এই একদিকে হচ্ছে যে সংখ্যালঘু যারা আসছেন তাদের কেন সহায়তা দেওয়া হবে না, এবং সেই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এসইউসি রাজ্যে বন্ধ করেছিল 10ই জানুয়ারি। তৃণমূল সেই বন্ধকে সমর্থন করেছিল।
এবং জেলায় জেলায় জেল ভরো আন্দোলন হয়েছিল। তাই সেই 2001-2-এর প্রেক্ষিতে যদি আজকে 2025-এ দেখা যায়, 2004 সালে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার পরে 2004 সালে কেন্দ্রের সরকার ছিল, বা কি বলে, এনডিএ গভর্নমেন্ট, 2004 সালে ইউপিএ সরকার গঠন করতে হয়, সরকার পড়ে যায়। তেমনি এই যে এত বিরোধীদের হইচই, স্পেশাল ইনসেন্টিভ হলে, ইন্টেন্সিভ রিভিশন হলে, বিশেষ সমীক্ষা হলে, বিহারে যেমন হয়েছে, বিহারে কি এনডিএ সরকার থাকবে নাকি আবার ক্ষমতায় আসবে, সেটা যেমন একদিকে, এ রাজ্যের ক্ষেত্রেও এই বিশেষ সমীক্ষা হওয়ার আগে যে স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেস সাজিয়েছে, সেই স্ট্র্যাটেজিতে কত নাম বাদ পড়ে সেদিকে তো আমাদের একদিকে যেমন নজর থাকবে, আর অন্যদিকে এটা দেখা যে সত্যি সত্যি বিজেপি যেটা ভাবছে যে এত 1 কোটি নাম বাদ যাবে এবং তৃণমূলের ভোটার সংখ্যা যেখানে এসে দাঁড়াবে, যেটা শুভেন্দু অধিকারী বলছেন, আদৌ কি সেই ঘটনা ঘটবে? এখন আমাদের সেদিকে নজর রাখতে হবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।